নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। সত্যি বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। এক মাসের বেশি সময় কেটে গিয়েছে অভাগিনীর হত্যা রহস্যের কিনারা এখনো হয়নি। যদিও সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে কিন্তু তাদের অসন্তোষ প্রকাশ করেনি এবং সিবিআইকে কিভাবে তদন্ত করতে হবে সেই সম্পর্কে কোনো নির্দেশিকাও দেয়নি। শুধু বলেছেন আরো একটা স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে। বিস্তর অসঙ্গতির কথা স্ট্যাটাস রিপোর্টে সিবিআই উল্লেখ করেছে বলে জানা যাচ্ছে। তার মধ্যে ফরেনসিক মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ কিভাবে হয়েছিল, কারা করেছিল সে সম্পর্কে নানা রকম প্রশ্ন স্ট্যাটাস রিপোর্টে সিবিআই আধিকারিকরা তুলেছেন। তারপরেও কতগুলো বিষয় সামনে আসছে। দেখুন, সার্চ অ্যান্ড সিজার অপারেশনের ছবি তোলা হয়েছিল, সেই ভিডিও সিবিআইকে হস্তান্তর করা হয়। এখনো পর্যন্ত যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, সেমিনার রুমে সঞ্জয়ের ঢোকা এবং বেরোনোর সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু তারপরে ওখানে কি হয়েছে তার সিসিটিভি ফুটেজ কি সংরক্ষিত করা হয়েছে? যদি সংরক্ষিত করা হয় তাহলে সেটা সিবিআইকে দেয়া হয়েছে কিনা। 3, চালান ছাড়া কিভাবে ময়নাতদন্ত হলো, গুরুতর প্রশ্ন। ডেথ সার্টিফিকেট একটা 47-এ, জেনারেল ডায়েরি 2:57 আর সমস্ত কিছু মিটে যাওয়ার পরে, দাহ কাজ হয়ে যাওয়ার পরে এফআইআর। মাননীয় বিচারপতি জেবি পাদ্রিওয়ালা আগের শুনানিতে বলেই পেরেছিলেন তার দীর্ঘ 30 বছরের এই আইন সম্পর্কিত পেশাদার জীবনে এরকম অবাক ঘটনা তিনি শোনেননি। আর চালান ছাড়া পোস্টমর্টেম হয়ে যাওয়া, এর থেকে তো বোঝা যায় যে কিছু না কিছু আছে। দেখুন, সন্দীপ ঘোষের একটা ল্যাপটপ উদ্ধার হয়েছে, সেখানে এক্সেল শিটে তার আয় ব্যয়ের হিসাব, বিভিন্ন টেন্ডার ইত্যাদি রয়েছে, হিসেব রয়েছে। এখন সুপ্রিম কোর্ট বলেছে যে 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে হবে। তারা যদি যোগ না দেয়, তখন যদি রাজ্য সরকার কোনো পিউনিটিভ মেজার্স নেয়, সুপ্রিম কোর্টের কিছু করার থাকবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বল বলেছেন যে 23 জন এই ধর্মঘটের সময় চিকিৎসা না পেয়ে মারা গেছেন। কত পেশেন্ট আউটডোরের সুবিধা পাননি, কত রোগীর অস্ত্রোপচার করা সম্ভব হয়নি, এরকম তথ্য দিয়েছেন। এবং তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই নির্দেশ। কিন্তু জুনিয়র ডাক্তাররা বলেছেন যে তারা অবস্থান ধর্মঘট প্রত্যাহারের পথে হাঁটছেন না, তারা একটা পাল্টা ডেডলাইন দিচ্ছেন। দেখুন তাদের কি দাবি। এক, সন্দীপ ঘোষের অপসারণ। অপসারণ মানে ও তো লোক দেখানো হয়েছে, তাকে শোকজ করে সাসপেন্ড করা। 2, কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ। 3, নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করা এবং সবার আগে তো আছে নির্যাতিতার বিচার। এখন এই বিচারটা তো তদন্তটা সিবিআই করছে, শাসক দল খুব চালাকি করে সবকিছু সিবিআই জানে বলে দায় এড়িয়ে যাচ্ছে। কিন্তু প্রায় 100 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর সিবিআই যখন তদন্তভার হাতে নেয়, তখন তাদের পক্ষে মিরাকেল ঘটানো কিন্তু একটু শক্ত। কিন্তু এখানে সিবিআই কিন্তু কিনারা করবেন, কারণ এই ধরনের খুনের প্রথম 5-6 ঘন্টাই তদন্তকারীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেখানে তারা অনেক তথ্য সূত্র পান, কারণ অপরাধীরা না সব সময় কিছু না কিছু চিহ্ন রেখে যায়, তাদের অপরাধের চিহ্ন। কিন্তু সেটা 100 ঘন্টা পরে সিবিআই তদন্তভার হাতে নিল। এই যে 100 ঘন্টা ধরে কলকাতা পুলিশ
সন্দীপ ঘোষের সাকরেতরা কি করেছে সেটা নিয়ে বিস্তর ধোঁয়াশা আছে। এই যে অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাসকে নাকি করা হয়েছে কি শোকজ না সাসপেন্ড, খুব তুচ্ছ কারণে, কারণটাও জানানো হয়নি। জুনিয়র ডাক্তাররা বলছেন যে আদালতে চ্যালেঞ্জ হলে মুহূর্তের মধ্যে আদালত এই সাসপেনশন খারিজ করে দেবে। এই অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাস পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটির মাথা ছিলেন, যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা যাদের নেই, তারা ডাক্তারি পড়ুয়াদের নীতিকথা শেখাবেন। কাদের মস্তিষ্ক প্রসূত এগুলো? সেই গিটার বাদক, তার দলবল, তাদেরই তো লোক এই অভিজ্ঞ বিরূপাক্ষ। এদের রেজিস্ট্রেশন বাতিল হবে না কেন? এরা কোন মানে কি বলবো কোন অধিকারে মানুষকে চিকিৎসা পরিষেবা দেবে? এরা এক একজন নাম করা দুর্বৃত্ত। গলায় স্টেথোস্কোপ ঝোলালে আর ডাক্তারি একটা ডিগ্রি থাকলে তা আপনি দুর্বৃত্ত হবেন না, তার কোনো মানে নেই। কিভাবে এরা ডাক্তারি পাশ করেছে? এখন তো বুড়ি বুড়ি অভিযোগ হচ্ছে যে আনন্দবাজার পত্রিকায় 3 দিন ধরে ধারাবাহিক সোমা মুখোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের ডাক্তারি পড়া মেডিকেল কলেজ, মেডিকেল কাউন্সিল, স্বাস্থ্য ভবনের ছবিটা একেবারে বেআব্রু করে দিয়েছে। দুর্নীতির ক্ষেত্রে সাম্যবাদ, একেবারে নিচের তলা থেকে উপর তলা পর্যন্ত সবাই হাত বাড়িয়ে আছে। মাল দাও, সুবিধা নাও, মাল দাও, পরীক্ষা না দিয়ে পাশ করো, মাল দাও, অনার্স পাও, মাল দাও, পাম্প পোস্টিং পাও। সোমাদেবী লিখছেন প্রতিবেদনে, নামকরণ নিয়ে অনেক ডাক্তার বলছেন এরা মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চেনে না, ভালো করে ইনজেকশন দিতে পারে না, প্রেসার মাপতে পারে না। এরা ডাক্তার হয়ে বেরিয়ে সরকারি স্বাস্থ্য পরিষেবা বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় অংশ নেবে, আর আমাদের চিকিৎসার কি পরিণাম হবে আপনারা বুঝতে পারছেন? তাহলে মানবতার বিরুদ্ধে অপরাধ যেগুলো করেছে সেগুলোকে কিভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করছে দেখুন সর্বোচ্চ মহল। মাতৃজঠরের লজ্জা সন্দীপ ঘোষ প্রাইস পোস্টিং পায় 4 মাসের মধ্যে, যার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন, পুজো আসছে, বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। এই প্রাণঢালা উৎসবে সবাই সামিল হন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কিন্তু উৎসবে মাততে হলে মানসিক একটা স্থিরতা প্রফুল্লতা দরকার। বাংলার মেয়ে হিসাবে 2021 সালে আপনি ক্ষমতায় আসলেন আমাদের ভোট পেয়ে, আর 2024 সালের 9ই অগাস্ট 31 বছরের একজন তরতাজা তরুণী চিকিৎসক এবং ছাত্রী হিসাবে যার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, যে গোল্ড মেডেলিস্ট হতে চেয়েছিল এমডিতে, হুইসিল ব্লোয়ার হওয়ার অপরাধে তাকে নির্মমভাবে মরতে হলো, তার বিচার আমরা এখনো পেলাম না। আর আপনি বলছেন উৎসবে মেতে উঠুন। কিভাবে আমরা উৎসব করব? যখন এক কন্যাহারা মা, যে মেয়েটি দুর্গাপুজো করতে বাড়িতে বা 3 বছর হওয়ার কথা ছিল, তার ঘরের প্রদীপ নিভে গেছে, তার জীবনটা, তার পরিবারের জীবনটা তছনছ হয়ে গেছে, সেই পরিবার যখন আওয়াজ তুলছে বিচার চাই, যাতে গলা মেলাচ্ছেন বঙ্গবাসীরা, 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, কে খুন করলো বা কারা খুন করলো, কি মোটিভ এখনো জনমানসে প্রকাশ্যে এলো না। আর এই আবহে পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। পুজো তো আমরা করব, আমরা তো সনাতনী হিন্দু, ঘট পুজো করে করতে পারি, বা প্রতিমা এনে মৃন্ময়ী মাতৃশক্তির মধ্যে চিন্ময়ী জগৎ মাতার সন্ধান করতে পারি, মাকে করজোরে বলতে পারি যে চৌর্যবৃত্তির সাম্রাজ্য এবং এই দুর্বৃত্ত রাজের পতনের জন্য যা করার তুমি করো মা, আশীর্বাদ করো যাতে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য এবং এই দুর্বৃত্ত রাজ বাংলার বুক থেকে খতম হয়, শেষ হয়ে যায়। নিশ্চয়ই আমরা
জগজ্জননীর কাছে এই প্রার্থনা তো করবই। পুজো এক, উৎসব এক। পুজোর সঙ্গে পুজো তোমরা শাস্ত্র মতে করব, সমস্ত আচার মেনে করব, এবং করজোড়ে মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করব যে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং অভাগিনীর বিচার যেন হয়। ঘরের মেয়ে চলে গেল, মা তো আসছেন, থাকবেন, তার পুজোতে কোনো ত্রুটি হবে না। সমস্ত শাস্ত্র মতে পুজো আমরা করব, কিন্তু উৎসবে আনন্দে কি করে ভাসবো, কোন মানসিকতা নিয়ে ভাসবো? আমাদের প্রত্যেকেরই বাড়িতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কি মানসিক অবস্থা হয়, সবকিছু তছনছ হয়ে যায়, পায়ের তলা থেকে মাটি সরে যায়, তখন রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। পুজো তো বাঙালি করবেই, এবার প্রার্থনা করবে মায়ের কাছে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যের যেন পতন হয়। আপনি কারোর কোনো দাবি মানেননি। বিনীত গোয়েলের অপসারণ চেয়েছিল সবাই, আন্দোলনকারী চিকিৎসকরা। আপনি পুজোর আইন শৃঙ্খলা, পুলিশ পোস্টিং এর বিষয়টাকে সামনে রেখে বিনীত গোয়েলকে এখনো সরাননি। সন্দীপ ঘোষকে কি নামকোয়াস্তে কি সাসপেন্ড করা হয়েছে, শোকজ করে সাসপেন্ড করে ও যাতে আর কোনোদিন গলায় স্টেথোস্কোপ নিয়ে চিকিৎসা করতে না পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করুন। উত্তরবঙ্গ লবি যারা কার্যত স্বাস্থ্য মন্ত্রকটা চালায়, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন? আনন্দবাজার পত্রিকায় সোমা মুখোপাধ্যায় লিখছেন যে গিটার বাদক যিনি নাকি মাতা, তিনি বলেছেন ও তো স্বাস্থ্যটা বোঝে না, আমি যা বলি ওই সেটা করে। মেঘের আড়ালে লুকিয়ে থাকা এই লোকটাকে কেন জনসমক্ষে নিয়ে আসা হচ্ছে না? ও তো নাটের গরু, পিরামিডের মাথা ও, এবং স্তরবিন্যাস আছে, কিভাবে দুর্নীতি হবে, কিভাবে টাকা তোলা হবে, টাকার ভাগ কিভাবে যাবে। কাদেরকে আমরা ডাক্তার হিসেবে পাবো, শিউরে উঠছি। 12 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, দায় স্বীকার করবেন না? সব চক্রান্ত, সিপিএম বিজেপির চক্রান্ত, বাংলাকে অশান্ত করার চক্রান্ত, বাংলার অর্থনীতিকে অবরুদ্ধ করার চক্রান্ত। স্বতঃস্ফূর্ত জনতার প্রতিবাদকে আপনি বিজেপি সিপিএম এর চক্রান্ত বলে দাগিয়ে দেবেন? যে কাজগুলো আপনার করার উচিত ছিল সেই কাজ আপনি কেন করেননি? চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন বলছেন 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে হসপিটালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য। এতদিন সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন সবাই। একটা আসার খবর, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে এখন আর কোনো ওই রাজনৈতিক লোক থাকবে না, ডাক্তারবাবুরা থাকবে। এটা বোধহয় সম্ভবত অভিষেকের প্রেসক্রিপশন, এটা নাকি মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন। ভালো উদ্যোগ। আমি তো বলেছি না, যেটা ভালো সেটা ভালো বলতে হবে, আর যেটা খারাপ সেটাকে দর্তহীনভাবে নিন্দা করতে হবে। এটা আপনার বিলম্বিত বোধ নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বিভিন্ন বিধায়ক যাদের সঙ্গে ডাক্তারি কোনো মানে এই নেই, যোগাযোগই নেই, তারা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। আবার অনেক চিকিৎসক বিধায়ক আছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এক চিকিৎসক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সরকারি হাসপাতালের যন্ত্রপাতি তিনি তার নার্সিংহোমে লাগিয়েছেন। অবিক বিরূপাক্ষ সেই নার্সিংহোমে রেস্ট নিত। আপনি এইগুলোকে আগে করুন, তারপরে নয় আমরা উৎসবে মারব। মেডিকেল কাউন্সিলটাকে কিভাবে ভাঙা যায়, গিটার বাদক তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, কারণ তারা তো করছে সব মেঘের আড়ালে লুকিয়ে থেকে। এই সন্দীপ, অবিক, বিরূপাক্ষ, মুস্তাফিজুরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ, যাতে কোনো দিন আর চিকিৎসা তারা করতে না পারে।
যারা টাকার বিনিময়ে অনার্স পাশ করাতো ডাক্তারি পড়ুয়াদের, সেই চক্রকে ভাঙুন। সেই চক্র কার অঙ্গুলি হেলনে চলতো সেটাকে চিহ্নিত করুন। স্বাস্থ্য ভবনের ঘুঘুর বাসাটা ভাঙুন। এই যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, মাত্র 1.5 বছর কোন মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিল, কিভাবে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হলো? পিছনেও নাকি অভিকের হাত আছে। আপনি ঘুঘুর বাসা ভাঙবেন না, 1 মাস হয়ে গেল, অভাগিনী বিচার পেল না, নামকো আসতে সন্দীপকে কি সাসপেন্ড করলেন, অভিক বিরূপক্ষের বিরুদ্ধে আইওয়াস করলেন, আর ভাবলেন সবাই আপনার এইসব বিশ্বাস করবে। ভুল ভাবছেন। আপনি যদি আন্তরিকভাবে ঘুঘুর বাসা ভাঙেন, এই উত্তরবঙ্গ লবির মেরুদণ্ড ভেঙে দেন, এই সন্দীপ বিরূপাক্ষ অভিকের মতো দুষ্কৃতীদের ডাক্তারি করার আর কোনো অধিকার যাতে ভবিষ্যতে না থাকে সেটা এনশিওর করেন, বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচার বন্ধ করেন। আজকে তো আরজি করের ঘটনা সামনে এসছে। কোন মেডিকেল কলেজ হসপিটালে এরকম দুর্নীতি হচ্ছে না বলুন তো আপনারা? সেগুলো বন্ধ করার জন্য স্বাস্থ্য ভবন, নবান্ন কি উদ্যোগ নিয়েছে? এখন যখন মানুষ পথে নেমেছে, অভাগিনীকে তাদের পরিবারের অংশ বলে মনে করেছে মানুষ, সেই জন্য স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ করছে। এরা বিজেপি সিপিএম এর প্রতিবাদ নয়। বিজেপি সিপিএম এর প্রতিবাদ হলে আপনি ভয় পেতেন না। এটা সাধারণ মানুষের প্রতিবাদ বলেই আপনি ভয় পাচ্ছেন। হ্যাঁ, সাধারণ মানুষের তো রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকতেই পারে, তাতে কি অসুবিধা? প্রত্যেকেরই কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শ আছে, সেটা তারা ভোটের সময় প্রয়োগ করেন। সক্রিয় রাজনীতি বা দলীয় রাজনীতিতে তারা ওইভাবে অংশ নেন না। এইসব মানুষেরা তো নেমেছেন পথে, তাতেই আপনার গাত্রদাহ। কপিল সিব্বাল বলছেন পুলিশের পারমিশন না নিয়ে যখন তখন মিটিং মিছিল অবরোধ হচ্ছে। এখানে কোনো প্রতিবাদ কর্মসূচি সভা করতে গেলে পুলিশ পারমিশন দেয়? হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়। আর কেন মানুষ প্রতিবাদ করবে না বলুন তো? 14ই অগাস্ট রাতে আরজি করে যে তাণ্ডব হলো, সরকারি সম্পত্তি ভাঙচুর হলো, কি পদক্ষেপ নিয়েছেন? কত টাকার সরকারি সম্পত্তি ভাঙচুর হলো তার কি কোনো হিসেব হয়েছে? সেই টাকা কি উদ্ধার করা সম্ভব? যারা ভাঙচুর করেছে তাদের কাছ থেকে জবাব তো চায় বাংলা, মানুষ তো জানতে চায়। সন্দীপ ঘোষ যে আপনার প্রিয় পাত্র ছিল, এটা আর নতুন করে বলার কিছু নেই। আপনি বলছেন পুজোর মুখে কেন এইসব আন্দোলন? বিদেশিরা আসেন, 80,000 কোটি টাকার বাণিজ্য হয়। সিঙ্গুর থেকে টাটা গিয়েছিল মহাপঞ্চমীর দিন। সেদিনকে আপনার অমর বাণীগুলো আমরা কিন্তু ভুলিনি। নন্দীগ্রামে বা রিজওয়ানুরের সময় পুলিশ কমিশনার পদত্যাগ করেছিলেন ঠিক পুজোর আগে। তাই পুজোর আগে আন্দোলনকে আপনি আরো তীব্র করেছেন যখন আপনি বিরোধী নেত্রী ছিলেন। আর এখন শাসন ক্ষমতায় এসে আপনি অতীতে কি করেছেন সেগুলো ভুলে গেছেন। ভুলে গিয়ে এখন বলছেন উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন। পুজো তো বাঙালি করবে। আমরা সনাতনীরা মাতৃশক্তির আরাধনা করি। মাতৃশক্তির কাছে, দেবী দুর্গার কাছে আজকে আমরা প্রার্থনা করব যে এই চৌর্য বৃত্তির সাম্রাজ্য কবে পতন হবে। অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় প্রকার কারণে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল। দেখবেন অভ্যন্তরীণ এবং মানুষের প্রতিবাদের কারণেই এই চৌর্য বৃত্তির সাম্রাজ্যের পতন হবেই, সেদিন আর দেরি নেই। নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, তাকে আপনি বললেন যে বেসরকারি হসপিটালগুলো আমার একজন ওসিকে ভর্তি নেয়নি। এত সাহস কি করে হয়? প্রথম কথা, কাকে ভর্তি নেওয়া হবে বা নেওয়া হবে না সেটা ডাক্তারদের ডিসক্রিশন। আমার ইচ্ছে হলো আমি এই জায়গায় ভর্তি হয়ে গেলাম, হয় নাকি? আর কোনো ডাক্তার বোধহয় এমন অমানবিক নন, কারোর যদি সত্যিই ভর্তি হওয়ার মতো পরিস্থিতি থাকে তাকে ভর্তি করবে না।
চারটে বেসরকারি নার্সিং হোম সেই টালা থানার ওসিকে ভর্তি নেয়নি, শেষ পর্যন্ত তিনি ভর্তি হয়েছেন, সুস্থ হয়ে উঠবেন। তা তো ছবি দেখছেন না, মোবাইল করছেন সমাজ মাধ্যমে। প্রথম কথা হলো এসএসকেএম এ কি হলো, এনআরএস এ কি হলো? উডবান তো আছেই, সেখানে কেন ভর্তি হলেন না? টালা থানার ওসি কেন বেসরকারি হসপিটালের দরজায় দরজায় ঘুরতে হলো তাকে? আসলে সরকারি চিকিৎসকদের যা মুড, জুনিয়র ডাক্তার যা মুড, সিনিয়র প্রফেসর চিকিৎসকদের যা মুড, সেই ঝুঁকি নিতে চাননি। কাকে অ্যাডমিট করা হবে, কাকে ওপিডি থেকে ছেড়ে দেওয়া হবে প্রেসক্রিপশন লিখে, সেটা ডাক্তারদের ডিসক্রিপশন। আমি ভর্তি হতে চাইলেই কি ভর্তি হতে পারি? ডাক্তাররা যদি মনে করেন যে অ্যাডমিট করতে হবে, নিশ্চয়ই অ্যাডমিট করবে। আর যদি মনে হয় না, সবকিছু চেকটেক করে, প্রেশার টেশার এসব চেকটেক করে যে না ভর্তি হওয়ার কোনো দরকারই নেই, কিছু ওষুধ টষুধ খেলেই হয়ে যাবে, কেন নেবেন তাকে অ্যাডমিট? তা উনি 4টে নার্সিংহোমের দরজায় ঘুরেছিলেন কেন, যখন একটা নার্সিংহোম থেকে বলে দেওয়া হলো যে আপনাকে ভর্তি হওয়ার দরকার নেই, ঠিক আছে আপনি আর একটা ওপিনিয়ন নিলেন। সেখানেও যখন একই নিদান শুনলেন, তখন ওই টালা থানার ওসির নিশ্চয়ই বোঝা উচিত ছিল যে তার শারীরিক অবস্থা খুব সংকটজনক নয় যে কোনো জায়গায় ভর্তি হতে হবে। দুটো হসপিটালে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে টালা থানার ওসি সাহেবের এইটুকু বোঝা উচিত ছিল যে তার যা শারীরিক অবস্থা সেটা হসপিটালে ভর্তি হওয়ার মতো নয়। কিছু ওষুধ টষুধ খেলে হয়তো ঠিক হয়ে যাবে, ভর্তি হওয়ার দরকার নেই, এটাই তো ডাক্তারবাবুরা বলেছেন। আচ্ছা, একটা নার্সিংহোম ভর্তি নিতে চাইল না, ঠিক আছে, মানুষ বলে ঠিক আছে আর একটা সেকেন্ড ওপিনিয়ন নেব। সেকেন্ড ওপিনিয়নও একই রকম হলো। তারপরেও তিনি ঘুরে বেড়াচ্ছেন ভর্তি হতে হবে। এবং কেন ভর্তি নেওয়া হয়নি টালা থানার ওসিকে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করছেন স্বাস্থ্য সচিবের কাছে। কিছুদিন আগে এসএসকেএম হসপিটালে কনভেনশন হলো না, সেখানে ডিন অফ স্টুডেন্টস পরিষ্কার বলল আমাদের লজ্জা লাগে এসএসকেএম কে লোকে বলে প্রভাবশালীদের হলিডে হোম। তাই বললাম না, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, হাউস স্টাফরা, রেসিডেন্ট ডক্টরসরা, বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত চিকিৎসকরা এবং অগণিত সাধারণ মানুষ আজ পথে নেমেছেন। তাদের ক্ষোভের জ্বালা মুখ খুলে গেছে। সহ্যের একটা সীমা থাকে। টুকে ডাক্তারি পাস, টাকার বিনিময়ে অনার্স, এরা ডাক্তার হবে? অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কোনো ধারণা নেই, কিভাবে ইঞ্জেকশন দিতে হয় জানে না, কিভাবে প্রেশার মাপতে হয় জানে না। তারা সরকারি স্বাস্থ্য পরিষেবা বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হবে, 11 কোটি বঙ্গবাসীর শরীর স্বাস্থ্যের দেখভাল করবে এই ডাক্তার। এবং এদেরকে মদত দিচ্ছে এক দুষ্ট চক্র, উত্তরবঙ্গ লবি, এই সন্দীপের মতো মাতৃজঠরের লজ্জারা। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেই, খোলনলচে বদলের কোনো উদ্যোগ নেই, স্থিতাবস্থা চালু রাখার উদ্যোগ এবং সুকৌশলে উত্তরবঙ্গ লবির কুশীলবদের বাঁচানোর চেষ্টা। আর যত দোষ নন্দঘোষ সংবাদ মাধ্যমের ঘাড়ে চাপিয়ে দিয়ে দায় ঝেড়ে ফেললাম, মানুষকে বললাম পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন, আর আপনি বলবেন সবাই সুসুর করে সেটা মেনে নেবে, এত ভাবছেন কিভাবে? পুজো তো আমরা করবই, আমরা সনাতনী দুর্গাপুজো করব না হয়? সমস্ত শাস্ত্র মতে নিয়ম টিয়ম মেনে করব। ওই বললাম, দেখুন বঙ্গবাসী করো জোরে মা দুর্গার কাছে প্রার্থনা করবে যে এই চৌর্য বৃত্তির সাম্রাজ্যের পতন কবে হবে। সহ্যের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাই বললাম না, আজকে ওই ট্যাগলাইন দিয়েছি, থাম্বনেল দিয়েছি, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, সব জায়গায় বিদ্রোহ।
এই অপশাসনের বিরুদ্ধে, এই চৌর্য বৃত্তির সাম্রাজ্যের বিরুদ্ধে। এই হতভাগিনী 31 বছরের এই মাতৃশক্তি নিজের জীবন দিয়ে আমাদের নির্মম সত্যের সামনে দাঁড় করিয়েছে। আমরা সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পাই না। সত্য যত নির্মম হোক আমরা দাঁড়াবো, কিন্তু আমাদের শপথ নিতে হবে, যারা আমাদের বাতাসকে বিষাক্ত করছে, যারা আমাদের আলো নিভিয়ে দিচ্ছে, তাদেরকে ক্ষমা নয়। যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত কিভাবে উৎসবের আনন্দে আমরা সামিল হতে পারবো? এই প্রশ্ন বোধহয় শুধু আমার একার নয়, কোটি কোটি বঙ্গবাসীর মনে কিন্তু একই প্রশ্ন।